সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিডি মেজারমেন্টের আপনার প্রশ্ন আমাদের উত্তরের একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম। আজকে আমার সামনে প্রথম যে প্রশ্নটা আছে, প্রশ্নটা করেছেন বিমল দাস সাহেব। জানতে চেয়েছেন আমার জমির পুরনো নকশাগুলো কিভাবে পাবো। আপনার পুরনো নকশাগুলো পাওয়ার জন্য আপনাকে আগে জানতে হবে আপনার এলাকায় কয়টা জরিপ হয়েছে। আমাদের দেশে সাধারণত সিএস জরিপ, আরএস জরিপ, এসএ জরিপ, বিএস জরিপ এর কথা শুনবেন আপনি। এই যে জরিপগুলো হইল, এই জরিপের আপনি নকশাগুলো পাবেন। তখন আপনি আপনার জমির দাগ নাম্বার ধরে আপনার যেই জেলা পর্যায়ের যে ডিসি অফিস আছে ওখানেও নকশা পাওয়া যায়। সারা বাংলাদেশের নকশাগুলো আপনি জরিপ অধিদপ্তর, তেজগাঁ, 7 রাস্তা এখানে পাবেন। এভাবে আপনি ইচ্ছা করলে নকশাগুলো সংগ্রহ করে নিতে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। কোনো অংশ না বুঝলে আমাদেরকে আবার প্রশ্ন করলে আমরা জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন নাসির উদ্দিন সাহেব, জানতে চেয়েছেন আব্দুল আজিজের মৃত্যুর পর এক স্ত্রী, পিতামাতা, 5 ছেলে ও 3 মেয়ে, মোট জমির পরিমাণ 45 শতক, কে কত পরিমাণ সম্পদ পাবে। অর্থাৎ একটা ফারায় জানতে চেয়েছেন। এখানে আমি আপনার জন্য বলি, যেহেতু উনার একটা স্ত্রী ছিল, সন্তান থাকলে স্ত্রী পায় 8 ভাগের 1 ভাগ। উনার যে 45 শতক জমি আছে এটার 8 ভাগের 1 ভাগ দিবেন স্ত্রীকে, এবং পিতা পাবে 6 ভাগের 1 ভাগ, মাতাও পাবে 6 ভাগের 1 ভাগ। পিতা মাতা এই জন্য 6 ভাগের 1 ভাগ পায় যেহেতু আব্দুল আজিজের সন্তান আছে এই জন্য। এর পরবর্তীতে উনার 5 ছেলে এবং 3 মেয়ে, স্ত্রী এবং পিতামাতা নেওয়ার পরে, অর্থাৎ 8 ভাগের 1, 6 ভাগের 1, 6 ভাগের 1, এই তিনোটা যোগ করবেন। যোগ করে টোটাল সম্পত্তি যা আছে এটি হলো এক অংশ। এক অংশ থেকে আপনি বিয়োগ করে ফেলবেন এই 8 ভাগের 1, 6 ভাগের 1, 6 ভাগের 1 যোগ করার পরে যা হইল। এখন যে অংশটা থাকে এই অংশটা ছেলে মেয়েদের অংশ। ছেলে মেয়েদের অংশটাকে আপনি কীভাবে ভাগ করবেন, যেহেতু 5 ছেলে, 5 ছেলের জন্য নেবেন আপনি 10 ভাগ, এবং 3টা মেয়ের জন্য নেবেন 3 ভাগ। এই 10 3 13 ভাগ করবেন। অবশিষ্ট যে সম্পদটা থাকবে এটারে আপনি 13 ভাগ করবেন। 13 ভাগ করে প্রতি ছেলেকে দিবেন 2 ভাগ করে, প্রতি মেয়েকে দিবেন 1 ভাগ করে। এভাবে আপনি পুরো সম্পত্তিটা বন্টন করে দিবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন ওনার নাম হলো কিরণ মিয়া সাহেব, জানতে চেয়েছেন আপনার চ্যানেলে কিভাবে প্রশ্ন করব। প্রশ্ন আপনি এই প্রশ্নটা যেভাবে করছেন ঠিক এইভাবেই প্রশ্ন করবেন। অর্থাৎ আমাদের কমেন্ট বক্সে আপনি যে কোনো প্রশ্ন লিখলে আমরা আমাদের সাধ্যের মধ্যে থাকলে জবাব দেওয়ার চেষ্টা করি। তবে প্রশ্ন করার সময় যদি আপনি নাম, ঠিকানা এবং জেলা সহকারে উল্লেখ করেন তাহলে আমাদের বিডি মেজারমেন্ট প্রশ্নের উত্তর দিতে একটু অর্থাৎ স্বাবলম্বী প্রকাশ করে, যে বোঝা যায় যে উনি আসলে প্রশ্নটা এইভাবে জানতে চেয়েছে। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন ওনার নাম হইল শহীদুল ফকির সাহেব, জানতে চেয়েছেন স্যার আমার 32 শতাংশ জমি, আমি জানতে চাই 32 শতাংশের লম্বা কত ফুট হবে ও পাশে কত ফুট হয়, আমাকে একটু বুঝান স্যার। এখন আপনাকে বুঝাবো। 32 শতাংশকে 1 নাম্বার কাজ হলেও আপনার এই 1 শতাংশে যেহেতু 435.60 বর্গফুট, যেহেতু আপনি ফুটের কথা বলছেন এই জন্য আমি বর্গফুটের আলোচনা করতেছি। আপনি 32কে যখন 435.60 দ্বারা গুণ করবেন তখন আপনার এই জমিটা বর্গফুট হয়ে যাবে। এখন আপনি একদিকের কথা যদি বলতেন যে স্যার আমার একদিকে আমি 30 ফুট, 50 ফুট, 56 ফুট, 73 ফুট, 132 ফুট নেব, তাহলে অপর দিক কত হইতো এটা আমি আজকে সহজে বলে দিতে পারতাম। এটা মনে রাখবেন, একদিকে যত বড় হবে আরেক দিকে তত কমে আসবে। বাঘটা এই প্রক্রিয়ায় হবে, অর্থাৎ এইভাবে জমিটা চিহ্নিত হবে। যেহেতু আপনি একটা দিকেও বলেন নাই এই জন্য দেখা গেছে যে দৈর্ঘ্যপ্রস্থ এই মুহূর্তে যে আমি স্পেসিফিক বলে দেবো এরকম না। বাকি আপনি মনে রাখেন একদিকে যদি 100 ফুট হয় এই 100 দ্বারা আপনি ভাগ করতে হবে 32 আর 435.60 গুণ করলে যে গুণফল হয়েছে এইটাকে, তখন আপনি অপর দিকে পেয়ে যাবেন। আর যদি আপনি সাইডওয়াইল একবারে সমান রাখি করবেন সেই ক্ষেত্রে আপনি 32 আর 435.60 গুণ করে যেটা পাইলেন এটার আপনি রুট ওভার করবেন, তাহলে আপনি চতুর্দিকে সমানওয়ালা একটা ফুট ফুট পেয়ে যাবেন। তারপরে আপনার যদি স্পেসিফিক দরকার হয় তাহলে আপনি আমাকে বলেন যে একদিকে কত ফুট চান, তাহলে অপর দিকে কত ফুট কত ইঞ্চি হবে আমরা বলে দেবো ইনশাল্লাহ। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন ওনার নাম হলো গোলাম মাহবুব সাহেব, জানতে চেয়েছেন ভাই আমার একটা 50 শতাংশের জমি যেটা আমার নানা নানির নামে আরএস রেকর্ড হয়েছে, এখানে নানির নামে 15 শতাংশ জমি সাবকবলা দলিল মূলে ক্রয় করার মাধ্যমে নানির নামে আরএস রেকর্ডে উঠছে। নানির এই 15 শতাংশ জমির চৌহদ্দি পুরা 50 শতাংশ জমির চৌহদ্দি দিয়ে দেখানো হয়েছে। এখন নানির অংশটা কোন দিক দিয়ে হবে দয়া করে জানাবেন প্লিজ। কোন দিক দিয়ে হবে আসলে এটা তো আমি এভাবে বলা সম্ভব না, এই জন্য যে আপনি ওই দলিলটা দেখতে হবে। দলিলে যদি উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে স্পেসিফিক কোনো অংশ বলে দেয় ওই 50 শতাংশের কথা তাহলে ওটা কার্যকারী হবে।
আর যদি ওইভাবে বলে না দেয় তাহলে ওই 50% যারা মালিক তাদের সাথে একটা আলোচনায় বসতে হবে যে কে কোনখান থেকে নিবে, আমাদেরকে এই 15% কোন অংশ থেকে দেবেন। এইভাবে আপনাদের নিজেদের মধ্যে এইভাবে সিদ্ধান্ত হবে। যেহেতু দলিলের সিদ্ধান্ত করা না থাকলে আমি আর আপনি এটা নিজের থেকে সিদ্ধান্ত করলে চলবে না। বাকি 50%-এর মালিক যারা, এদেরকে নিয়ে একটু বসে, যেটাকে বন্টননামা দলিলের মতো বলে, যদি ওইরকম কিছু করে নিতে পারেন আপনাদের জন্য খুবই ভালো। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। কোনো অংশে না বুঝলে আমাদেরকে আবার জিজ্ঞাসা করলে আমরা জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন আলিম শেখ সাহেব জানতে চেয়েছেন জমির শ্রেণী টিলা থাকলে কি করণীয়, ওই জমি কি ক্রয় করা যাবে? জমির শ্রেণী টিলা থাকতেই পারে আমাদের দেশে। এটা আমি জমির শ্রেণীর কথা আপনাদেরকে আগেও বলছি, সারা বাংলাদেশে যেই জমিকে যেই নামে ডাকে, এখানে সার্ভেয়ারগণ ওই কথা লেখা থাকে। আমাদের দেশে টিলা বলতে একটু উঁচু জমি বোঝায়, সাধারণত ওখানে তাৎক্ষণিক বসবাসযোগ্য না, ফসলও হয় না, হয়তো বিভিন্ন ধরনের গাছপালা এরকম হয়, এরকম এই ধরনের একটু উঁচা জমিকে টিলা বলে। তো এই জমি আপনি কিনতে কোনো দোষণীয় নাই, কিন্তু আপনি যেই জেলার, আপনি জেনে নেবেন আপনাদের টিলাটার অর্থ কী, এটা কী ধরনের জমি, ওই এলাকা ভিত্তিক জেনে নিলে আরও ভালো হবে। তবে জমির শ্রেণী টিলা থাকতে আপনার কোনো আপাতত দৃষ্টিতে আমি বুঝতেছি যে কোনো অসুবিধা নাই। আমাদের দেশের টিলাকে যেটা বলে এই হিসাবে আপনি কিনতে পারেন, কোনো সমস্যা নেই। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন মোহাম্মদ বাদল সাহেব জানতে চেয়েছেন 1971 থেকে 1985 সালের জমির দলিল বা নানা দাদার নামে কতটুকু জমি আছে সেটা বার করব কিভাবে? এটা কিভাবে এটা কোনোভাবে বের করা যাবে? আসলে ইংরেজিকে, অর্থাৎ বাংলাকে যখন ইংরেজিতে বানান করে লেখে তখন তাৎক্ষণিক একটু পড়তে সমস্যা হয়। বিষয়টা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বাকি উনি বাংলাকে ইংলিশে বলাতে দেখে দেখে একটু পড়তে হইতেছে। আপনার যে বিষয়টা আমি বুঝতে পারছি সেটা হলো 1971 থেকে 1985 সালে যেই জমির এটার অর্থাৎ কিভাবে আপনি এটা অর্থাৎ বের করবেন, এটা বের করার আপনার যদি দলিল থাকে তাহলে দেখা গেছে যে দলিলে তো ওইটার নির্দিষ্ট পরিমাণ জমি কোন দিকে কিভাবে কি অবস্থায় আছে এটা বলাই থাকবে। ওই অবস্থায় আপনি বের করবেন এবং এই ভিত্তিতে আপনাদের নামে খারিজ হয়েছে কিনা সেটাও এরকম দেখবেন। খারিজ হলেও এরকম খতিয়ানগুলো থাকবে, এটার ভিত্তিতে জমির দাগ নাম্বার থাকবে। এগুলি স্পেসিফিক দলে ধরে, যেহেতু দলিলের কথা বলছেন যে দলিল আছে, ওই দলিল ধরে ধরে আপনাকে জমিটা চিহ্নিত করে আপনাকে জমিটা বের করতে হবে। আশা করি বুঝতে পারছেন। যারা বাংলায় কমেন্ট করতে পারেন তারা বাংলা কমেন্ট করাই একটু নিরাপদ, একটু সহজে ধরা যায়। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন ওনার নাম হলো নুর ইসলাম সাহেব। সালাম দিয়ে আপনি জানতে চেয়েছেন ওয়ালাইকুম আসসালাম রহমাতুল্লাহ, একই লোক মালিক দিয়ারা খতিয়ান থেকে বিএস খতিয়ানে জমির পরিমাণ বেশি, একই প্লট, একই মালিক, উনি দলিল মূলে মালিক, পরে দুইটি রেকর্ড মালিক দিয়ারা আর দলিলের পরিমাণ ঠিক আছে, বিএস রেকর্ডে বেশি, আশেপাশে কারো কোনো আপত্তি নেই, বাড়তি জমিটা তার নামেই রেকর্ড হয়েছে, এই বাড়তি জমি নিয়ে কোনো সমস্যা হবে? বাড়তি জমিটা যে উনার নামে রেকর্ড হইল, আপনাকে এই ক্ষেত্রে শুধু দেখতে হবে যে উনি কিসের ভিত্তিতে এই রেকর্ডটা বাড়তিটা করাইতে পারছে। যদি সঠিক কোনো ওয়েতে করাইতে পারে তাহলে উনার তো সমস্যা হওয়ার কথা না। কিন্তু বাড়তি জমিটা যদি কোনো প্রকার সঠিক ওয়ে না করে অন্য কোনোভাবে করাইছে, তাহলে কেউ যদি কখনো, এখন কারো সমস্যা নাই ঠিক আছে, ধরেন 2-1 বছর 3 বছর 5 10 বছর পরে যদি কেউ সমস্যা বলে যে আমাদের তো দেখা গেছে যে এত শতাংশ থাকার কথা, আমাদের কম আছে, এই লোকের দেখেন বেশি আছে, তাহলে দেখা গেছে যে এই সমস্যা, এই জমিটার টিকানো একটু সমস্যা হবে। আর না হলে আপাতত যতদিন পর্যন্ত কারো কোনো ক্লেম নাই ততদিন পর্যন্ত এই জমি আপনি বুক দখল করেন, কোনো সমস্যা আশা করি হবে না। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন আলী হোসেন সাহেব, খসড়া এবং সার্টিফাই ফর্সার মধ্যে পার্থক্য কী দয়া করে জানাবেন? খসড়া অনেক সময় এটারে প্রাথমিক লেভেলে পর্সাও এরকম বলে, একবারে পুরোপুরি ফাইনাল হলে সার্টিফাই, যেটা এটাকে খতিয়ানও বলে। খসড়া এগুলি একটু প্রাথমিক লেভেলের, আর পুরোপুরি ফাইনাল হয়ে যখন যাবে, অর্থাৎ খসড়াটা একটু মাঠ পর্যায় থেকে দিয়ে আসে, মাঠে যখন বুঝারত শেষ হয় তখন ওখান থেকে আপনাকে খসড়া একটা পর্সা দিবে, যেটাকে পর্সা হিসাবে বলে। আর এই পর্সাটাই পরবর্তীতে পুরো ফাইনাল যখন হবে, সিল স্বাক্ষর দিয়ে একবারে সেটেলমেন্টের বড় কর্মকর্তার দ্বারা, গেজেটেড অফিসার দ্বারা সত্যায়িত করে যখন একবারে মূল খতিয়ান হিসাবে বের হয়ে আসবে, তখন এটাকে সাটিসফাই পর্সা বলে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। অর্থাৎ খসড়া হইলে একটু প্রাথমিক লেভেলে, সাটিসফাই হলে একবারে পূর্ণাঙ্গ পরিপূর্ণ পর্সা।
আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আমাদের আজকের প্রশ্নোত্তর পর্বটা এখানে থাকবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমাদের ধারাবাহিক ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই আশাবাদ ব্যক্ত রেখে আমাদের আজকের প্রশ্নোত্তর পর্ব এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।